আগের ভিডিওতে আমরা তদ্ভব শব্দ অবধি আলোচনা করেছি। এবার আমরা বাকিটা দেখব কি বলছে। বলছে যে প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃতিক শব্দ বলা হয়। আচ্ছা, একটু ঝালিয়ে নিই বিষয়টা যে তদ্ভব শব্দ কাকে বলে। তদ মানে হচ্ছে সংস্কৃত, আর ভব শব্দের অর্থ হচ্ছে তোমার সেখান থেকে জাত বা জন্ম নিয়েছে এমন। তাহলে তদ্ভব শব্দের অর্থ কি? যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ। বোঝা গেল? তাহলে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে এসছে কিন্তু মাঝখানে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরে পৌঁছে তার বিভিন্ন পরিবর্তন হয় এবং তারপরে আমরা নব্য ভারতীয় আর্য ভাষায় সেটিকে অন্যভাবে গ্রহণ করেছি। দেখো, গাত্র শব্দটিকে এখন আমরা গা হিসেবে ব্যবহার করি। এই গাত্র থেকে কিভাবে গা এলো সেই জার্নিটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? মাঝখানে আমরা এই যে জার্নিটা দেখলাম, এই জন্য একে কিন্তু আমরা তৎসম শব্দ বলছি না, কারণ তার সমান নয়, সংস্কৃতের সমান নয়। সংস্কৃতে যেটা আছে আমরা এই বাংলাতেও সেটা উচ্চারণ করছি তা কিন্তু নয়, সংস্কৃত থেকে জন্ম নিয়েছে। এরপরে বলছে যে এই শব্দগুলির মধ্যে ভাষা পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে বলে ভাষাতত্ত্বের দিক থেকে এই শব্দগুলির গুরুত্ব অনেক। সাধারণ তদ্ভব ছাড়া আর এক ধরনের তদ্ভব শব্দ আছে, এদের বলা যায় রূপান্তরিত তদ্ভব শব্দ। অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্যান্য তদ্ভবের মতোই রূপান্তরিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। মানে কি বলতে চাইলো, ধরো এমন একটি শব্দ যেটি অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় এসছে, তারপর সেখান থেকে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে, মানে তদ্ভবের যে রূপান্তরটা আমরা দেখেছি সেই রকমই রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় সেই শব্দটি আবার স্থান পেয়েছে। সেই রকম দেখো কিছু শব্দ আমরা দেখব, তাহলে আমাদের বিষয়টি পরিষ্কার হবে। যেমন তামিল শব্দ হচ্ছে পিল্লই, সেটা সংস্কৃতে কিভাবে এসেছে? পিল্লিক হিসেবে। এরপরে প্রাকৃত ভাষায় এর পরিবর্তন হয়ে হয় পিলুয়, আর বাংলা ভাষায় এটি হয় পিলে। বোঝা গেল? এরপরে দেখো কি বলছে, মুটে মুটক, মানে সংস্কৃত ভাষায় হয়েছে মুটক, এরপরে হচ্ছে মুড, মানে প্রাকৃত ভাষায়, আর তারপরে কি বলছে মোট, ঠিক আছে, বাংলা। তারপরে গ্রিকে দেখো বলছে দ্রাক্ষমে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানো তো? এটা তোমার বিএ ক্লাস বলো, এমএ ক্লাস বলো, এই যে দাম শব্দটি কোথা থেকে এসছে, গ্রিক শব্দ দ্রাক্ষমে থেকে, এটা কিন্তু বারবার পরীক্ষায় দেয়, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও দেওয়া হয়ে থাকে। দ্রাক্ষমে থেকে তোমার সংস্কৃত ভাষায় এসছে দ্রম্য, তারপরে এসছে দম্মে, প্রাকৃতে হয়েছে দম্মে, আর বাংলায় হয়েছে কি দাম। তারপরে দেখো বলছে সুরিঙ্কাস থেকে এসছে সংস্কৃত ভাষায় সুরঙ্গ, প্রাকৃতে সুরঙ্গ, আর বাংলাতেও সুরঙ্গ। ঠিক আছে, দেখো চেঞ্জেস কিন্তু রয়ে এসছে, দেখতে পেয়েছো? তোমার প্রাকৃত এবং বাংলায় একই উচ্চারণ, সেখানে যা আছে এখানেও তাই, তবে সংস্কৃত ভাষায় সুরঙ্গ কিন্তু বানানটি আলাদা। এরপরে পার্সিকে একটি শব্দ ছিল, সেটা হচ্ছে মুচিক, সংস্কৃত ভাষাতেও সেটা মুচিকই রয়েছে, প্রাকৃতে হয়েছে মুচিয়, বাংলায় হয়েছে কি মুচি। বোঝা গেল? তাহলে এই যে বিভিন্ন শব্দ, মানে বিভিন্ন বিদেশি শব্দের মধ্যে মিনিমাম দুটো তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এরপরে দেখো বলছে তুর্কি শব্দ থেকে একটি শব্দ এসছে তুর্কো, সংস্কৃতে সেই শব্দটি হচ্ছে তুরস্ক, বাংলায় সেটা হয়েছে তুরুক। এরপরে বলছে তিগির, এটা সংস্কৃতে হয়েছে ঠক্কর, প্রাকৃতে হয়েছে ঠক্কুরো, বাংলায় হয়েছে কি ঠাকুর। তারপরে দেখো পল্লবী ভাষা তারপরে সংস্কৃতে হয়েছে পুস্তিকা, প্রাকৃতে হয়েছে পুথিয়, আর বাংলায় হয়েছে কি পুঁথি। তাহলে এই শব্দগুলি বিদেশি তোমার ভাষা থেকে এসছে, তারপরে সেটি সংস্কৃতে গৃহীত হয়েছে এবং সেটি তোমার তদ্ভব শব্দের মতোই রূপান্তরিত হয়ে
আমাদের বাংলা ভাষায় আবার নতুনভাবে এসেছে। ঠিক আছে, তার রূপটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছে। তৎসম শব্দ বলতে কি বলেছিলাম একবার একটু ঝালিয়ে নি। তৎ মানে হচ্ছে সংস্কৃত, সম মানে হচ্ছে সমান, মানে সংস্কৃতের সমান শব্দ যখন আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি। এবার বলছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। বলছে এরপরেই বলতে হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দগুলির কথা। নাম থেকেই বুঝতে পারছো যে যেই সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণের বিকৃতির কারণে তার রূপ বদলেছে, সেই শব্দগুলি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। মানে ধরো এমন একটি শব্দ যেটা সংস্কৃতে যা ছিল বাংলায় অবিকল সেরকম এসছে, বাট মানুষের উচ্চারণের বিকৃতি ঘটেছে, মানে মানুষ সেটাকে সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি, সেই কারণে সেই শব্দটার রূপ চেঞ্জ হয়ে গেছে। আর সেই জন্যই এই রকম শব্দগুলিকে অর্ধ তৎসম বলা হয়। যেমন দেখো কৃষ্ণ শব্দটি হচ্ছে তোমার সংস্কৃত শব্দ, এটা বাংলাতেও রয়েছে, আমরা ইউজ করি, সেটাকে আমরা অনেক সময় নিজেরা কিভাবে ইউজ করি, কেষ্ট হিসেবে। কেষ্ট শব্দটাও বাংলায় রয়েছে, কৃষ্ণ শব্দটাও বাংলায় রয়েছে। কৃষ্ণ শব্দটাকে মানুষ সঠিকভাবে একসময় উচ্চারণ করতে পারেনি বলে সেটা হয়ে গেছে কেষ্ট। সঠিকভাবে উচ্চারণ করতে না পারা এই সমস্যাটা না, ধরো কেউ এই যে তোমাদের শব্দ তার রূপ কেন পরিবর্তিত হচ্ছে তার বিভিন্ন কারণ রয়েছে। ঠিক আছে, যেমন উচ্চারণে অলসতা বা সঠিক উচ্চারণ করতে না পারা, এইরকম অনেক কিছু রয়েছে। যেমন বিষ্ণু থেকে বিষ্টু, প্রত্যয় থেকে পেত্যয়, শ্রীদাম থেকে ছিদাম, শ্রী থেকে ছিরি। ঠিক আছে, গৃহস্থ থেকে গেরস্থ, গৃহিণী থেকে গিন্নি, যজ্ঞ থেকে যজ্ঞী। তারপরে বলছে কি মিত্র থেকে এসছে মিত্তির, পিত্ত থেকে পিত্তি, বিশ্রী থেকে বিচ্ছিরি, মিথ্যা থেকে মিছা। ঠিক আছে, বৈদ্য থেকে বুদ্ধি, স্বস্তি থেকে স্বস্তি, বৃহস্পতি থেকে বৃহস্পতি, অস্ত থেকে অস্তর, রৌদ্র থেকে রৌদ্র। তারপরে কি বলছে মন্ত্র থেকে মন্তর। আর এদিকগুলো দেখিনি, রাত্রি থেকে এসছে রাত্রির, স্বাদ থেকে স্বাদ, গ্রাম থেকে গেরাম, পথ্য থেকে পথ্যি। বোঝা গেল? এইখানে আমরা দেখলাম অর্ধ তৎসম শব্দগুলো কি। এবার দেখো কি বলছে, তদ্ভব আর অর্ধ তৎসম শব্দ উভয়েরই উৎস এক। মানে তদ্ভব মানে কি বলেছে, এটা সংস্কৃত থেকে এসছে। অর্ধ তৎসম কোথা থেকে এসছে, সংস্কৃত থেকে এসছে। কিন্তু তদ্ভব শব্দের রূপান্তর যেমন বহু শতাব্দীর ধ্বনিতাত্ত্বিক ক্রম বিবর্তনের ফল, অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে কিন্তু নয়। তদ্ভব শব্দে আমরা দেখেছি যেমন হস্ত শব্দটি, দেখো হস্ত শব্দটিকে এখন আমরা হাত হিসেবে ব্যবহার করি। এবার সেই হস্ত শব্দটি প্রাকৃতে তোমার পরিবর্তিত হয়েছে হত্ত, এটা হচ্ছে তোমার ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। সেই পরিবর্তনটা আলাদা এবং এই পরিবর্তনটা একদিনে আসেনি, বহু শতাব্দী ধরে এসছে। ঠিক আছে, আর অর্ধ তৎসম শব্দগুলি কিন্তু তোমার উচ্চারণের এই সমস্যাটার জন্য এসছে। ঠিক আছে, এই পরিবর্তনটা আকস্মিক, উচ্চারণের বিকৃতির জন্য। ঠিক আছে, মানুষ সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না বা চাইছে না বা অলসতা একাধিক কারণ হতে পারে, তাই বলে এটা বিবর্তনের জন্য কিন্তু একটা দীর্ঘ সময়ের বিবর্তন কিন্তু এখানে হয়নি। বোঝা গেল? এরপরে দেখো আরও অনেক উদাহরণ আছে, এইগুলো দেখবো। যেমন নিশ্চিন্ত থেকে এসছে নিশ্চিন্তি, ঘৃণা থেকে ঘেন্না, প্রণাম থেকে পেন্নাম, চিত্র থেকে চিত্তির, কিছু থেকে কিচ্ছু, রাজপুত্র থেকে রাজপুত্তুর, উৎসৃষ্ট থেকে এসছে উচ্ছিষ্ট, মহোৎসব থেকে এসছে মোৎসব। এবার দেখো বিদেশাগত শব্দ বা বিদেশি শব্দ। এরপর আসা যাক বিদেশাগত বা বিদেশি শব্দগুলির প্রসঙ্গে। আগেই বলেছি ভাষা একটা জ্যান্ত এবং বহমান বিষয়। হ্যাঁ, ভাষা কিন্তু একটা জীবন্ত বিষয়, তার প্রাণ আছে। তাই বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে বাণিজ্যিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফার্সি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মী ও রুশ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই শব্দগুলিকে আমরা বলি বিদেশাগত শব্দ। এবার এই বিদেশিরা আমাদের বাংলাদেশে কখন এসছে বাণিজ্য করতে? কেউ বা ভারতবর্ষ বাংলাদেশের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে এখানে এসছে, কেউ এসছে বাংলাদেশকে দখল করতে। ঠিক আছে,
এই রকম বিভিন্ন কারণে বহু জাতি যাদের নাম নিলাম তারা বাংলাদেশে এসেছে এবং তাদের থেকে অনেক শব্দ আমরা নিয়েছি বা গ্রহণ করেছি। সেই সব শব্দকে বলা হবে বিদেশাগত শব্দ। তবে মনে রাখতে হবে যে আরবি ফার্সি ভাষার সঙ্গে আমাদের যোগাযোগ প্রায় 1000 বছরের, আর ইংরেজির সঙ্গে যোগাযোগ প্রায় 400 বছরের। 3টি ভাষাই ছিল রাজভাষা, আর দেশ স্বাধীন হবার পরেও ইংরেজির আপতিক গুরুত্ব বেড়েছে বই কমেনি। আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা ছেড়েই তো দিলাম, তাই না? শুধু আমাদের দেশে নয়, সমগ্র বিশ্বে যেখানে যেখানে মানুষ বাস করে তাদের সাথে আমাদের যোগাযোগের কমন ল্যাঙ্গুয়েজ বা কমন ভাষা হয়ে উঠেছে ইংরেজি। সেই কথাটাই বলছে। স্বাভাবিকভাবেই এই 3টি ভাষা থেকে প্রচুর শব্দ বাংলা ভাষায় আসবেই, তাই না? নমুনা দিলে বুঝবে এই শব্দগুলিকে বিদেশি বলে ব্রাত্য করে রাখলে বাংলা ভাষা নিজেই অনেকখানি দুর্বল হয়ে পড়বে। মানে আমরা যদি এটাকে বিদেশি শব্দ না এটা আমাদের দেশ ভাষা নয়, আমরা এটাই কথা বলবো না যদি বলে আলাদা করে দিই, এতে কিন্তু আমাদের বাংলা ভাষারই ক্ষতি। যেমন কিছু আরবি শব্দ এখন পড়ব, দেখো কি কি বলছে। হাওয়া, বাকি, মতলব, হিসেব, মুকুল, মাফি, শৌখিন, হুকা, নবাব, খালি, জব্দ, আসামি, জিম্মা, তাস, শামিল। এরকম দেখতেই পারছো প্রচুর শব্দ রয়েছে। এরপরে দেখো ফার্সিতে কি রয়েছে, কোমর, হাজার, চেহারা, শিকার, পোশাক, রোজ, চাকরি, খুব, কাকা, বনেদি। এই সব শব্দগুলি হচ্ছে ফার্সি শব্দ, এরকম প্রচুর রয়েছে। ইংরেজি দেখো শব্দে কি রয়েছে, গভর্নমেন্ট, লাইসেন্স, মাস্টার, লাইব্রেরি, কলেরা, ট্রাম, বাস, টেবিল, চেয়ার, বেঞ্চ, পকেট, রেলিং, জেটি, হল, ওয়াচ, হিল, স্টেশন। দেখো এখানে এমন কোনো শব্দ নেই যা আমরা নিত্যদিন ব্যবহার না করে থাকি। ফরাসি শব্দে রয়েছে কাফে, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেস্তোরাঁ প্রভৃতি। এই যে আমরা এত রেস্টুরেন্টে যাই, সেই সব শব্দ কোথা থেকে এসেছে, ফার্সি থেকে। পর্তুগিজে কি রয়েছে দেখো, পিস্তল, আলপিন, চাবি, পেয়ারা, সাগু, আতা, পেঁপে, আনারস, মিস্ত্রি, সাবান। এইসব রোজকার ব্যবহৃত শব্দ এখান থেকে এসছে। ওলন্দাজ থেকে এসছে ইস্কাপন, রুইতান, হারতান, এইগুলো। তুর্কি থেকে এসছে বাবা, বন্দুক, বোম, বারুদ, বিবি। তারপরে কি বলছে, উজবুক, আলখাল্লা, রোয়াক, এইগুলি। চীনা থেকে এসছে চা, চিনি, লিচু, লুচি, এইসব। জাপানি থেকে এসছে রিক্সা, হাসনুহানা। ঠিক আছে, হাসনুহানা নিয়ে তো একটা খুব সুন্দর গান রয়েছে রূপম ইসলামের, শুনতে পারো। হারিকিরি, সুডোকু, সুনামি, এইগুলি। বর্মি থেকে এসছে লুঙ্গি, ঘুগনি। রুশ থেকে এসছে বলশেভিক, সোভিয়েত, স্পুটনিক। পেরু থেকে এসছে কুইনিন। ইটালি থেকে এসছে ম্যাজেন্টা। অস্ট্রেলিয়া থেকে এসছে ক্যাঙ্গারু, বুমেরাং। তিব্বতী থেকে লামা। মিশরীয় শব্দ থেকে এসছে মিছরি, ফেরাও। স্পেনীয় থেকে এসছে তামাক, ইত্যাদি শব্দ। ঠিক আছে, এগুলো বাকি সব একটা দুটো করে উদাহরণ দিয়েছে, কারণ এত মনে রাখার ক্ষমতা কারণ নেই। যাই হোক, এরপরে দেখো বলছে বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ। এবার আমরা প্রাদেশিক শব্দের কথা বলবো। বিদেশি ভাষার মতো অন্যান্য প্রাদেশিক ভাষারও অনেক শব্দ বাংলা ভাষায় এসছে। প্রাদেশিক ভাষা মানে কি বলছে দেখো, বাংলার বাইরে যে সমস্ত রাজ্য রয়েছে সেখানকার ভাষাও তো ভিন্ন। কোথাও হিন্দি, কোথাও মারাঠি, কোথাও গুজরাটি, কোথাও মালায়ালাম। ঠিক আছে, প্রচুর ভাষা রয়েছে, সেখান থেকেও প্রচুর শব্দ আমাদের বাংলায় এসছে। সেগুলো নিয়ে এবার আমরা কথা বলবো। হিন্দি থেকে এসে দেখো পয়লা, দোসরা, তেসরা। দেখো আমরা পয়লা বৈশাখ পালন করি, সেই পয়লাই এখানে দেওয়া আছে, দেখেছো। চুড়িদার, ভোর, কচুরি, চিঠি, এইসব কিন্তু হিন্দি থেকে এসেছে। গুজরাটি থেকে এসেছে তাকলি, হরতাল। মারাঠি থেকে চৌথ, বর্গি। তারপরে পাঞ্জাবি থেকে চাহিদা, শিখ। তামিল থেকে চুরুট, ভিটা। মুন্ডারি থেকে এসছে থলি, ফর্সা, ময়ূর। তেলেগু থেকে এসছে পিলে, যেমন ছেলে পিলে। ঠিক আছে, সাঁওতালি থেকে এসছে কম্বল। ওরাও থেকে এসছে খোকা। এইসব শব্দ। এবার আমরা আলোচনা করব মিশ্র শব্দ নিয়ে। দেখো প্রায় সব রকমের শব্দ সম্বন্ধে আমরা কিন্তু কথা বলেছি। ঠিক আছে,
এবার আর এক ধরনের শব্দের কথা বলে এবার আমাদের শব্দ ভাণ্ডারের যে মূল শ্রেণী সেই নিয়ে কিন্তু আমরা প্রায় আলোচনাটা কমপ্লিট করে ফেলবো। এইগুলো হলো সংকর বা মিশ্র শব্দ। ঠিক আছে, এবার দেখো কি বলছে। তৎসম তদ্ভব দেশি বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগ করে যেসব নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে মিশ্র শব্দ বলে। মানে এতক্ষণ আমরা যে যে শব্দ বললাম, খাঁটি দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, তারপরে বললাম বিদেশি শব্দ, এই সব শব্দের এক শ্রেণীর শব্দের সঙ্গে মানে এক ধরনের শব্দের সঙ্গে আর এক ধরনের শব্দ যখন সংযুক্ত হয়ে নতুন ধরনের শব্দ তৈরি করছে সেটাকে বলা হচ্ছে সংকর বা মিশ্র শব্দ। যেমন তৎসমের সাথে তদ্ভব শব্দ মিলিত, যেমন আকাশ যোগ গাং। ঠিক আছে, গাং থেকে এসছে গঙ্গা। তারপরে হচ্ছে বন চাঁড়াল। ঠিক আছে, চাঁড়াল থেকে এসছে কি চণ্ডাল হলো। তারপরে তদ্ভব আর তৎসম, যেমন কাজললতা। তারপরে কি বলছে আলো পাথার। তৎসম আর দেশিতে হচ্ছে কি জল ঢাকা। দেখো তৎসম বিদেশি শব্দের জল হাওয়া, কারণ হাওয়া শব্দটা তোমার বাংলা শব্দ নয়। তদ্ভব আর একটা বিদেশি কি দিয়েছে হাট বাজার, জলা জমি, কাজ কারবার, জামাই বাবু, শাক সবজি, এইসব শব্দগুলো। প্রথমটা হচ্ছে তদ্ভব, পরেরটা হচ্ছে কি বিদেশি শব্দ। বোঝা গেল? তারপরে দেখো বিদেশির সাথে তদ্ভব কিভাবে এসছে, যেমন মাস্টার মশাই। মাস্টারটা কি শব্দ? ইংরেজি শব্দ, তাই এটা বিদেশি শব্দ। সেরকম ডাক্তার বদ্যি, পাউরুটি, অফিস পাড়া, রেলগাড়ি, হাফ ছুটি, আইনসঙ্গত ইত্যাদি। এবার বিদেশি শব্দের মধ্যে সংযোগ ঘটেছে, যেমন উকিল ব্যারিস্টার, হেড মিস্ত্রি, কোর্ট কাছারি, হেড মৌলবি, পুলিশ সাহেব ইত্যাদি। বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ কি পণ্ডিতগিরি, চরণদার, বাড়িওয়ালার, দারোয়ান, বাবুয়ানা, ঘুষখোর, চালবাজ, বাজিকর, কাতরানি, নস্যদান, ঘরানা, ডাক্তারখানা ইত্যাদি। বিদেশি উপসর্গযুক্ত শব্দ দেখো বেকসুর, বেহদ্দ, হরেক, বেহাত, গড়মিল, গড় হাজির ইত্যাদি। এবার দেখো কি বলছে। মোটামুটিভাবে বাংলা শব্দভাণ্ডারের আলোচনা এখানে কমপ্লিট হলো। তবে দুই ধরনের শব্দের কথা কিন্তু এখনও বলা প্রয়োজন আছে, এখনও কিন্তু শেষ হয়নি। প্রথম ধরনটিকে বলা হচ্ছে ইতর শব্দ, মানে মার্জিত লোকের কথা এই ধরনের শব্দ প্রত্যাশিত নয়, মানে খারাপ শব্দের ব্যবহার। ঠিক আছে, এই রকম শব্দগুলির মধ্যে কিছু রয়েছে। দেখো এখানে কিছু শব্দ দিয়েছে, যেমন গুলমারা, প্যাদানো, গ্যাজানো ইত্যাদি। এইসব শব্দ তোমার মার্জিত নয়, এগুলি ইতর শব্দ। আমরা ইংরাজিতে যেটাকে বলি স্ল্যাং, বাংলায় সেটাকে বলা হচ্ছে ইতর শব্দ। এই সব শব্দের উদ্ভব কোনো ব্যক্তি বিশেষ বা সম্প্রদায় বিশেষের সৃজন প্রতিভা থেকেই এসছে। ঠিক আছে, আর কালক্রমে সেটা সাহিত্যও কিন্তু এসেছে। ঠিক আছে, হুতুম বেচার নকশা বইটিতে এই ভাষার চমৎকার নিদর্শন পাওয়া যায়। আর দ্বিতীয় ধরনের শব্দ আমরা প্রায় ব্যবহার করে থাকি, যেমন ফোন, টেলিফোন, বাইক, বাইসাইকেল, মাইক, মাইক্রোফোন ইত্যাদি। শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করা হয় বলে এগুলোকে খণ্ডিত শব্দ বলে। যেমন দেখো টেলিফোন পুরোটা না বলে আমরা কি বলি ফোন, বাইসাইকেল না বলে বলি কি বাইক, মাইক্রোফোন না বলে বলি কি মাইক। তার মানে এটা কি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করছি, খণ্ড খণ্ড করে, তাই এটাকে খণ্ডিত শব্দ বলে। তবে টিভি কিন্তু খণ্ডিত শব্দ নয়। টেলির টি এবং ভিশনের ভি নিয়ে তৈরি হয়েছে টিভি। হেডমাস্টার হয়ে যায় কি এইচএম, ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন হয়ে যায় কি ভিআইপি। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হয়ে যায় কি বিবিসি। বিবিসি একটা খুব পপুলার একটা চ্যানেল। আর ইংরেজিতে একে বলে অ্যাব্রিভিয়েশন। বাংলায় সুকুমার সেন একজন পণ্ডিত এই রকম শব্দের নাম দিয়েছেন মুন্ডমাল শব্দ। যেমন টেলিভিশন, যদি ইংরেজি শব্দটা দেখি TELEVISION, তাই তো টেলির টি, ভিশনের ভি নিয়ে হয়েছে টিভি। এই রকম যে ছোট ছোট অংশগুলো নিয়ে যে আমরা শব্দ তৈরি করছি নতুন, সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাব্রিভিয়েশন, বাংলায় বলে কি মুন্ডমাল শব্দ। বোঝা গেল? বলছে এবার বাংলা শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো। হ্যাঁ, সত্যিই সংক্ষিপ্ত আলোচনা, তাই না? যাই হোক, এটা কিন্তু সত্যি সংক্ষিপ্ত, কারণ আমি বা আমাদের মতো যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছে তারা শব্দভাণ্ডারের সমুদ্রে যে হাবুডুবুটা খেয়ে আসে, সেটা এই যে তোমরা যেটা পড়ছো সেটা অনেক কম, তবে তোমাদের বয়সের তুলনায় এটা যথেষ্ট ভারী।
এখানে মূল সূত্রগুলিকে ঝালিয়ে নেওয়ার কথা বলেছে, তারপরে আমরা এখানে হাতে কলমে চলে আসব। দেখো কি বলছে, যে বিভিন্ন সময়ে নানা উৎস থেকে শব্দ এসেছে আমাদের ভাষায়। একদম তাই, বিভিন্ন উৎস থেকে আসা শব্দগুলি আবার মিলেমিশে নতুন শব্দ তৈরি করেছে। একদম এইভাবেই আমাদের ভাষার শব্দভাণ্ডারের ঐশ্বর্য বেড়েইছে, আর বেড়েছে ভাব প্রকাশ এবং অর্থবহনের ক্ষমতাও। যে ভাষায় শব্দ যত বেশি, মানে শব্দভাণ্ডারে শব্দের পরিমাণ যত বেশি, সেখানে মনের ভাব প্রকাশে বা অর্থ প্রকাশের ক্ষমতা সেই ভাষার অনেক বেশি। আর সেই কারণেই অন্য ভাষার থেকে ঋণের ব্যাপারটা নিয়ে বেশি লজ্জা বা ভয় পাওয়ার কারণ বাংলা ভাষার মধ্যে নেই। কেননা একটি জীবন্ত ভাষার বা একটা ভাষার জ্যান্ত থাকার প্রমাণই পাওয়া যায় কিন্তু এইভাবে। ঠিক আছে, এখানেই আমরা চ্যাপ্টারটি কমপ্লিট করছি। এরপরে আমরা চলে আসব হাতে কলমে অংশে।